হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 12-এর এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব তড়িৎ বিভব চ্যাপ্টার, ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টার এমসিকিউ কোয়েশ্চেন আমরা সলভ করব। ঠিক আছে, তো আগের দিনের কিছু ভিডিওতে আমি ইলেকট্রিক ফিল্ডের এমসিকিউ কোয়েশ্চেনগুলো সলভ করে ফেলেছি। যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর তোমরা কিন্তু সবাই পুরো ভিডিওটা দেখছো না, আমি বলবো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, যেগুলো পরবর্তী সময়ে তোমাদের খুবই উপকার হবে। ঠিক আছে, তো পুরো ভিডিওটা তোমরা দেখো। তো আজকে আমরা শুরু করব ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টার এমসিকিউ কোয়েশ্চেনগুলো। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে। বলছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের, সুষম মানে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের তিনটি বিন্দু নিয়েছো তুমি। বলছে এ বিন্দু, বি বিন্দু অ্যান্ড সি বিন্দু, এর মধ্যে তড়িৎ বিভব কত। একদম সিম্পল কোয়েশ্চেন, কিছুই না। তাহলে ইলেকট্রিক ফিল্ড দেখো, এই রয়েছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, রাইট, এটা আমাদের ইলেকট্রিক ফিল্ড, এইটা এই একটা ইলেকট্রিক ফিল্ড, মানে লাইন অফ ফোর্স এগুলো, তাই তো। এবং দেখো এটা বলেছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, ইউনিফর্ম, এই যে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, তার কথা অর্থ কি? ইলেকট্রিক ফিল্ড এর মানে হচ্ছে গিয়ে প্রত্যেকটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সেম। ঠিক আছে, দ্বিতীয়ত কি, তাদের মধ্যে যে গ্যাপ, এই গ্যাপটাও কিন্তু কনস্ট্যান্ট থাকে, এটাকেই বলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। এবং লাইনগুলো কি হবে? প্যারালাল টু ইচ আদার, মানে একে অপরের প্যারালাল হবে। এবার আমাদের কোশ্চেন করেছে তড়িৎ বিভব কোথায় বেশি হবে, মানে তড়িৎ বিভবের মানে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এদের মধ্যে তড়িৎ বিভব কার কেমন হবে, তাই তো। সাপোজ এ বিন্দুতে তড়িৎ বিভব আমি কনসিডার করলাম ভি এ, বি বিন্দুতে সেটা ভিবি, সি বিন্দুতে সেটা ভিসি। ঠিক আছে, একদম সিম্পল কোশ্চেন, কিছুই না। একটা লজিক কি দেখো, অ্যাকচুয়ালি এটা ডেফিনেশন তুমি আগে ভালো করে জানো। ইলেকট্রিক ফিল্ড আর ইলেকট্রিক পোটেনশিয়াল, তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে, এটা কি হয়? মাইনাস ডিভি ডিএক্স, হ্যালো এক্স অ্যাক্সিস। এটা আমি ওয়ান ডাইমেনশনের জন্য দেখালাম। ঠিক আছে, আর ইন জেনারেল যেটা হয়ে থাকে সেটা এরকম হয়। সো মাইনাস গ্র্যাড অফ ভি, এই গ্র্যাড অফ ভিটাকে যদি আমরা ভাঙি তাহলে এরকম আসে, ডেল ডেল এক্স ভি আই ক্যাপ প্লাস, আমি মাইনাসটাকে বাইরে রেখে দিলাম, ডেল ভি ডেল ওয়াই জে ক্যাপ ডেল ভি ডেল জেড কে ক্যাপ, এটা হয়ে থাকে। ঠিক আছে, এটা ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু। আমি যদি শুধুমাত্র এক্স কম্পোনেন্টের কথা ভাবি তাহলে শুধু লিখবো আমি কি, ই এক্স ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স আই ক্যাপ। আমি যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে ভেক্টর দেবো, বুঝতে পারলে। এখানে ডেল হচ্ছে তোমার পার্শিয়াল ডেরিভেটিভ, এটাকে বলে আমরা কি, পার্শিয়াল ডেরিভেটিভ, পার্শিয়াল ডেরিভেটিভ। ঠিক আছে, পার্শিয়াল ডেরিভেটিভ মানে তোমাদের আমি বলেছি, যখন ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম, সাপোজ একটুখানি বলে দিই যে ভি সাপোজ অ্যাজ আ ফাংশন অফ এক্স কমা ওয়াই কমা জেড। ঠিক আছে, মানে ভি হচ্ছে পোটেনশিয়াল, সেটা এক্স ওয়াই জেড তিনটেরই ফাংশন। পার্শিয়াল ডেরিভেটিভ মানে কি, সাপোজ আমি বললাম ডেল ভি ডেল এক্স, মানে পার্শিয়ালিটি করা, মানে তোমার তিনটে বন্ধু রয়েছে এক্স ওয়াই জেড, তোমার হচ্ছে গিয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে তোমার এক্স, তুমি কি করলে এক্সের সাথে বেশি পার্সিয়ালিটি করো তুমি, মানে কি এক্সকে তুমি খাবার নিয়ে গেলে সেটাকে এক্সকে বেশি দাও, ওয়াই জেড এদেরকে একটু কম দাও আর কি, মানে দাও না বলতে গেলে, এটাকে বলে পার্সিয়ালিটি। এখানেও তাই ঘটছে। আমি যখন এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব তখন এই এক্স এক্স বাদে বাকি যারা থাকবে তারা কি কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, শুধুমাত্র এক্সটা এখানে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট হবে, বুঝতে পারলে। মানে এক্সটা এখানে শুধুমাত্র ভ্যারিয়েবল হিসেবে ট্রিট হবে। আর আমি যদি বলি যে ডেল ভি ডেল ওয়াই, তার মানে কি ওয়াইটা এখানে ভ্যারিয়েবল হিসেবে ট্রিট হবে, এক্স আর জেড সেখানে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট হবে, বুঝতে পারলে। এরকম তুমি এক্সাম্পল নিয়ে বলতেই পারো যে এক্স ওয়াই জেড, তাহলে সাপোজ ডেল ভি ডেল এক্স, তাহলে তুমি ওয়াই জেডটাকে কনস্ট্যান্ট করে দিলে এক্সের ডেরিভেটিভ করলে ওয়ান হবে, কারণ ডেল এক্স সেটা তো ওয়ান দেবে বাবা, তাই না। সিমিলারলি তুমি যদি বলো যে না আমি ওয়াইয়ের রেসপেক্টে বলবো, তাহলে এখানে এক্স আর জেড কনস্ট্যান্ট হবে, সুতরাং এক্স জেড কনস্ট্যান্ট, ওয়াই ডেরিভেটিভ করো ডেল ওয়াই হবে, সুতরাং একটা ওয়ান দেবে,
বুঝতে পারলে? এরকমভাবে তোমাকে করতে হয়। যাই হোক, এগুলো আমি থিওরি ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়েছিলাম। আচ্ছা, তাহলে এইখান থেকে একটা জিনিস তুমি বুঝতে পারছো যে মানে আমি যদি পোটেনশিয়ালের কথা যদি বলি, সুতরাং ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিএক্স এরকম বলতে পারি আমরা, রাইট? আমি জাস্ট ম্যাগনিটিউড নিচ্ছি। আর আমি যদি এটাকে ইন্টিগ্রেট করি, মানে আলটিমেট এরকম ফর্মটা আসে আর কি, যে সাপোজ ভি যেটা হবে মানে পোটেনশিয়াল ডিফারেন্সের কথা যদি বলি, তাহলে ভি বি মাইনাস ভি এ সাপোজ এরকম বলতে পারো তুমি, সেটা ইন্টিগ্রেশন হয় ই ডট ডিএক্স এরকম। এটা বুঝতে পারলে? তার মানে যত, দেখো এখান থেকে ভালো করে বুঝতে পারছো, তড়িৎ ক্ষেত্রের দিকে যত যাবে তত কি তড়িৎ বিভবের মান কমতে থাকবে। বুঝতে পারলে? মানে এক্স এর মান, ধরো এক্স এর ভ্যালুটা আমি যদি বলি, যত তড়িৎ ক্ষেত্রের দিকে, মানে তড়িৎ ক্ষেত্রের দিকে যত যাচ্ছে, এই দিক বরাবর যত আসছে, এই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুটা কম হবে। তাহলে সবচাইতে বেশি কার হবে? এবার তুমি এখান থেকে দেখতেই পাচ্ছ, আমি যদি এই রিলেশনটা দেখিয়ে বলি, দেখো এক্স এর মান যত বাড়ছে, মানে আমি এদিক থেকে অরিজিন কনসিডার করলাম, এক্স এর মান যত বাড়ছে, ঠিক আছে, এই ওভারঅল ভ্যালুটা দেখো কমছে বিকজ অফ নেগেটিভ সাইড, তাই না? তাহলে এ পয়েন্টটা কি ইলেকট্রিক ফিল্ডের বেশি কাছাকাছি রয়েছে, তাহলে এক্স এর মান বাড়িয়েছো তুমি, তার মানে কি ইলেকট্রিক ফিল্ডের কাছাকাছি চলে গেছে, বাট এই নেগেটিভ সাইডটার জন্য পোটেনশিয়ালের ভ্যালুটা কমে গেল। তাহলে কি আমি যদি এখানটায় দেখি, সবচাইতে ইলেকট্রিক পোটেনশিয়াল কার বেশি হবে? সবচাইতে এর বেশি হবে, বিকজ এই অ্যাওয়ে ফ্রম ইলেকট্রিক ফিল্ড রয়েছে, সুতরাং ভিবির পোটেনশিয়াল হার থেকে বেশি হবে, দেন ভিসি হবে, দেন ভিএ হবে। বুঝতে পারলে? এই হচ্ছে তোমার টেকনিক। এই ফর্মটা দেখে তুমি বুঝতে পারছো যে ইলেকট্রিক ফিল্ডের দিকে যত, মানে ইলেকট্রিক ফিল্ডের কাছে যত হবে, দিকে যত হবে, তত পোটেনশিয়ালের মান কমতে থাকবে। বুঝতে পারলে? তাহলে এই ফর্মুলা থেকে আমরা দেখতে পাচ্ছি এই নেগেটিভ সাইডটার জন্য এটা হচ্ছে। ফাইন। সেকেন্ড কোশ্চেনটা কি বলছে? একদম বইয়ের কোশ্চেন, এগুলো তোমরা জানো, যে 1 ভোল্ট ইকুয়াল টু কত স্ট্যাট ভোল্ট। 1 ভোল্ট আর স্ট্যাট ভোল্টের মধ্যে যে রিলেশন হয় সেটা কি হয় বলো? 1/300 স্ট্যাট ভোল্ট, এটা হয়ে থাকে, তাই তো? কী করে হয় সেটা নিশ্চয়ই জানো, আমি থিওরি ক্লাসে দেখিয়েছি। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই গিয়ে দেখে নেবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা চ্যাপ্টার তোমাদের বাকি রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে পারো, সেটাও আমি করে দেবো, কারণ একটা লেকচারে হয়ে যাবে, একদম একটুখানি জিনিস। আমি দেখি আজকেই হয়তো আমি ভিডিওটা বানিয়ে রাখবো, যাই হোক চেষ্টা করবো আমি। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে একটি লম্বা ফাঁপা বৃহত্তর ব্যাসের একটি পরিবাহী চোঙের, মানে একটা কন্ডাক্টর, এই যে কথাগুলো প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। তাহলে এরকম একটা আমার কন্ডাক্টর রয়েছে, মানে সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর আছে, এটা সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টর, এর মানে ব্যাসটা বড়, মানে এটা বেশি বড় আর কি, আর ক্যাপিটাল আর। এর অভ্যন্তরে সমাক্ষীয়ভাবে অপর একটি লম্বা ফাঁপা পরিবাহী চোঙকে রাখা হলো। একদম সিম্পল জিনিস। এখানে কি করলে তুমি, আরেকটা চোঙকে তুমি এসে ঢুকিয়ে দিলে, একটা চোঙকে তুমি ঢুকিয়ে দিলে ভেতরটা। এদের আক্সিসটা সেম, মানে এটা তোমার আক্সিস, ঠিক আছে? এর রেডিয়াসটা সাপোজ তুমি বলছো দিস ইজ স্মল আর। হ্যাঁ, আচ্ছা ফাইন। বলছে উভয় চোঙই প্রাথমিকভাবে তড়িৎ নিরপেক্ষ, মানে নিস্তড়িত অবস্থায় আছে, নিউট্রাল অবস্থায় আছে, এদেরকে কোনো মানে চার্জ দেওয়া হয়নি। তাহলে নিচের কোন অপশনটা কারেক্ট হবে? এই চারটের মধ্যে কোন অপশনটা কারেক্ট হবে? এক এক করে অপশন পড়ি, তাহলে বুঝতে পারবো আমরা। প্রত্যেকটা অপশনকে আমি এক্সপ্লেন করব। বলছে যখন অভ্যন্তরীণ চোঙটিতে একটি আধান ঘনত্ব সৃষ্টি করা হয়, তখন চোঙ দুটির মধ্যে একটি বিভব প্রভেদ সৃষ্টি হয়। কথাটা কিন্তু সত্য। মানে ধরো তুমি এই যে ভেতরের যে চার্জ পার্টিকেলটা রয়েছে, এর মধ্যে তুমি একটা চার্জ দিলে, মানে আধান ঘনত্ব দিয়েছো, মানে চার্জ ডেন্সিটি দিয়েছো। সাপোজ তুমি বলছো চার্জ ডেন্সিটি, এটা যদি ভলিউম হিসেবে কনসিডার করছো ভলিউম বলো, যা খুঁজে, তাতে কোনো অসুবিধা নেই। সাপোজ তুমি বললে চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি রো দিয়েছো, তাহলে রো মানে কী হবে? চার্জ পার
ইউনিট ভলিউম, এটা ডেফিনেশন। এবার চার্জটা তুমি দিয়েছো সাপোজ পজিটিভ চার্জ, সাপোজ জাস্ট কনসিডার করো না, এটা তুমি পজিটিভ চার্জ দিয়েছো, ঠিক আছে, জাস্ট কনসিডার করো না তুমি পজিটিভ চার্জ দিয়েছো, তাহলে কি এখানে কি করলে তুমি পজিটিভ চার্জ ঢুকিয়ে দাও ভেতরে। আচ্ছা বাইরে করে দিই, কেন বাইরে করে দিই সেটাও বলে দিচ্ছি আমি। দেখো প্রথমেই কিন্তু আমাদেরকে কোশ্চেনে বলেছে এটা একটা কি কন্ডাক্টর, পরিবাহী, বললাম না এই কথাটা খুব ইম্পর্টেন্ট। এবার দুটো চোখে কিন্তু ফাঁপা, দেখো লম্বা, ফাঁপা, বৃহত্তর, এই যে কথা দুটো লম্বা কোনো অসুবিধা নেই, ফাঁপা মানে মানে ভেতরটা ফাঁপা রয়েছে, ঠিক আছে, ফাঁপা ওই পাইপগুলো হয় না পাইপ, বলছে পরিবাহী, তাহলে ফাঁপা প্লাস পরিবাহী মানে ভেতরে কোনো মাংস নেই। কন্ডাক্টর, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা সবাই জানি চার্জ কি আউটার সারফেসে থাকে, যে কোনো তুমি কন্ডাক্টর কনসিডার করো, কন্ডাক্টরে কী হবে চার্জ সবসময় আউটার সারফেসে থাকবে, ঠিক আছে, তার জন্য আমি দেখো আউটার মানে বাইরের দিকে সারফেসটাই কিন্তু আমি চার্জ আমি রেখেছি। এইবার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি দেখো, যখন তুমি এটাকে পজিটিভ চার্জ দিয়েছো তুমি নেগেটিভ চার্জ দিতে পারতে, তাতে কোনো অসুবিধা নেই। যখন তুমি এটাকে পজিটিভ চার্জ দেবে তখনই কি হবে বলো তো, দেখো বাইরে কিন্তু আরেকটা কন্ডাক্টর রয়েছে, তোমরা আবেশ পড়েছো না বা ইন্ডাকশন পড়েছো তো, ইন্ডাকশন কি হয় বাবা, যখনই একটা পজিটিভ চার্জ হোক বা নেগেটিভ চার্জ হোক, একটা চার্জ পার্টিকেলের কাছে যখন আমি একটা নিউট্রাল অবজেক্টকে নিয়ে আসি তখন কি করে সে এইটাকে কিন্তু আহিত করে এর নিয়ারেস্ট সারফেসে অপোজিট পোলারিটি চার্জ তৈরি করে, আর আর অপোজিট সাইডে মানে তোমার মানে সেম পোলারিটি চার্জ করে প্রডিউস করে, তাই তো, সেপারেশনটা এরকমভাবে হয়। আর নিয়ারেস্ট যে চার্জ পার্টিকেলগুলো সেটা কি থাকে মানে ক্লোজড চার্জ বলা হয় এগুলোকে আমরা ক্লোজড চার্জ বলে থাকি, ক্লোজড চার্জ। আর এটাকে বলে থাকি আমরা ওপেন চার্জ, বিকজ তুমি যদি এখানে একটা লাগিয়ে দাও, আর্থিং লাগিয়ে দাও, তাহলে কি এই ওপেন চার্জগুলো মাটিতে চলে যাবে, তাহলে পরে এই যে পুরো বডিটা, এই বডিটা তখন কি হয়ে যাবে নেগেটিভ চার্জ হয়ে যাবে, নেগেটিভ চার্জ হয়ে যাবে, তাই না, কেন, বিকজ এটা পজিটিভ চার্জ, দিস ইজ পজিটিভ চার্জ, তাহলে ইন্ডাকশনের ধরো এটা নেগেটিভ চার্জ হয়ে গেল, তাহলে একদম ইজিলি আমরা বুঝতেই পারছি যে এটা নিশ্চয়ই তাহলে পরে অবশ্যই নেগেটিভ চার্জে কি হবে ইন্ডাকশন হবে, বুঝতে পারলে। তাহলে দেখো পজিটিভ চার্জ, সাপোজ এটা পজিটিভ চার্জ হলে পরে এর একটা পোটেনশিয়াল ধরলাম পজিটিভ ভি, এর পোটেনশিয়াল ধরলাম মাইনাস ভি, ঠিক আছে, তাহলে তাদের মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না, কারণ পজিটিভ আর নেগেটিভ তবেই তো পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে। এই যে আমরা এরকম ব্যাটারি দিই, এখানে আমি বলি 5 ভোল্ট, তার মানে কি এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ 5 এটা নেগেটিভ 5, এরকম ব্যাপারটা, তাই না, সো পোটেনশিয়াল ডিফারেন্স আমরা পেয়ে যাই, মানে ফাইনাল পোটেনশিয়াল মাইনাস পোটেনশিয়াল ডিফারেন্স মানে হায়ার পোটেনশিয়াল মাইনাস লোয়ার পোটেনশিয়াল, ফাইন, তাহলে এই জিনিসটা আমরা পাচ্ছি, তাহলে এখানে কিন্তু আমরা একটা পোটেনশিয়াল ডিফারেন্স পাচ্ছি, বুঝতে পারলে। তাহলে প্রথম যে অপশনটা এটা কিন্তু কারেক্ট, একদমই সত্য কথাটা, পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হবে। সেকেন্ড অপশন পড়ি আমরা, যখন বাইরের চোঙটিতে আধান ঘনত্ব সৃষ্টি করা হয় তখন চোঙ দুটির মধ্যে বিভব সৃষ্টি হয়, এটা হতে পারে না, কেন হতে পারে না, তুমি যদি বাইরে দাও মানে বাইরের সিলিন্ডারটাকে যদি তুমি চার্জ দাও, ভেতরেরটা কিন্তু ইন্ডাকশন হবে না, কেন, কারণ কন্ডাক্টর বাবা, কন্ডাক্টরটা ভেতরে চার্জ ঢুকতে পারে না, তাই না, চার্জ কিন্তু সবসময় বাইরেই থাকে, বুঝতে পারলে, এটা ইন্টারেস্টিং পয়েন্ট, যেহেতু এটা ভেতরটা দিয়েছিলে সুতরাং ইনডিউসড হয়ে কিন্তু একে ইন্ডাকশনের দরুন ইনডিউসড চার্জ প্রডিউস করে দিল, বাট তুমি যদি এইটাকে চার্জ দিতে ভেতরটা করতে পারতো না, কারণ ভেতরে তো চার্জ দিতেই পারবে না বাবা, ইনডিউসড কুইকেট করবে, তাই না, সুতরাং ভেতরে পসিবল নয়, এটা পসিবল নয়। যখন চোঙ দুটির অক্ষ বরাবর একটি সুষম রেখা আধান রাখা হয় তখন চোঙ দুটির মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হয় না, এটা হতো সৃষ্টি, এখানে সৃষ্টি হয় না বলেছে, তার মানে এটা অপশনটা কারেক্ট নয়, বাট এখানে সৃষ্টি হতো যদি তুমি অ্যাক্সেসে রাখতে, ইন্ডাকশনের দরুন হতো। একই আধান ঘনত্ব উভয় চোঙে সৃষ্টি করা হলে চোঙ দুটির মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হয় না, এটাও কারেক্ট নয়, ঠিক
ঠিক আছে, কারণ এখানে ইন্ডাকশনের দরুন কিন্তু একই আধানই প্রডিউস হবে, বাট এখানে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্সও ক্রিয়েট হচ্ছে, বাট এখানে বলছি পোটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয় না। যদি এখানটায় বলতো মানে হয়, তাহলে এটা কারেক্ট হয়ে যেত। বুঝতে পারলে, যেহেতু এখানে হয় না বলেছে, কারণ হয়তো, তাই এই অপশনটা ভুল। অপশন তোমার এ কারেক্ট আনসার হবে। আচ্ছা, আইআইটির এসেছিল এটা, বাহ ভালো কোশ্চেন, বোঝার এটা মানে আর টেকনিক্যাল মানে বুদ্ধির কোশ্চেন আর কি, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, যে যখন একটি বস্তুর সঙ্গে পৃথিবীর সংযোগ ঘটানো হয় তখন পৃথিবী থেকে বস্তুতে ইলেকট্রন যায়, এর অর্থ হলো বস্তুটি, আচ্ছা তোমাকে আর্থিংয়ের ব্যাপারটা এখানে মানে বলতে বলেছে আর কি। ধরো একটা অবজেক্ট রয়েছে, এটা আমাদের গ্রাউন্ড, ফাইন, এটা আমাদের গ্রাউন্ড। এই অবজেক্টটার মধ্যে তুমি একটা অবজেক্ট মানে কি, সেখানে পজিটিভ চার্জ ও নেগেটিভ চার্জ বোথ আছে। এবার কী বলেছে দেখো, পৃথিবীর সঙ্গে যখন তুমি কানেক্ট করিয়েছো তখন কি ইলেকট্রন কিন্তু ভূমিতে চলে এসছে, মানে ভূমির সাথে তুমি আর্থিং করে দিয়েছো, ঠিক আছে, ভূমির সাথে তুমি আর্থিং করে দিয়েছো। এটা মানে এই আর্থিংয়ের সিম্বলটাও এরকমই হয়, অনেকে এরকমও দেয়, অসুবিধা নেই, যা খুশি দিতে পারো। আচ্ছা, আর্থিং যখন করে দিয়েছো তখন কী হচ্ছে, মানে কি ইলেকট্রনগুলো নিচের দিকে নামছে, ইলেকট্রনের ফ্লোটা আমি দেখাই, এরকমভাবে ইলেকট্রন ফ্লো করছে নিচের দিকে, ঠিক আছে। ইলেকট্রন নিচের দিকে ফ্লো করছে মানে কি, তার মানে এইখানটায় পজিটিভ চার্জ ছেড়ে আসছে, বুঝতে পারলে, এখানে কি রয়েছে তাহলে আমাদের পজিটিভ চার্জ রয়েছে এখানটায়, তাই না? তবেই তো, কারণ একটা সিস্টেম কখন নিউট্রাল হয়, যখন তার মধ্যে পজিটিভ চার্জ মানে প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা যখন সেম থাকে। যেরকম ধরো সাপোজ আমি তোমাকে সোডিয়াম বলছি, সোডিয়াম 11 হয়, তাই তো, সোডিয়াম 11, এই যে সোডিয়াম 11 এর মানে কি, তার মানে এর অ্যাটমিক নাম্বার জেড ইকুয়াল টু 11, রাইট। অ্যাটমিক নাম্বার 11, তার মানে হচ্ছে তোমার প্রোটন সংখ্যা, এখানে যে নাম্বার অফ প্রোটন সেটা কতগুলো রয়েছে, 11খানা রয়েছে। ঠিক এর বাইরে যে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনটাও কিন্তু 11খানা, তবেই তো পুরো সিস্টেমটা নিউট্রাল। এইবার যদি একটা ইলেকট্রন চলে যায় বা ইলেকট্রন ঢোকে, তখনই দেখবে আমরা বলি Na প্লাস অথবা Na মাইনাস। Na প্লাস মানে একটা ইলেকট্রন চলে গেছে, Na মাইনাস মানে একটা ইলেকট্রন ঢুকেছে। এগুলো আমরা সব জানি, এগুলো তাই না, মাধ্যমিকেও পড়েছি, আমি মাধ্যমিকের যখন ক্লাস নিয়েছিলাম তখন এগুলো খুব ডিটেলসে বলেছিলাম। হ্যাঁ, তো এগুলো আমরা অ্যাটমের মানে চ্যাপ্টারতে পড়বো আমরা এইচএসে, সো চাপ নেই। সো আমি হয়তো চার্জের চ্যাপ্টার যখন পড়িয়েছিলাম তখন এগুলো সব বলেছিলাম, যে কখন একটা সিস্টেমকে পজিটিভ চার্জ বলবো, কখন সিস্টেমটাকে নেগেটিভ চার্জ বলবো, অ্যানায়ন ক্যাটায়ন এসব ব্যাপারগুলো, সেগুলো জাস্ট আমরা কিন্তু ডিসকাস করেছি, একবার একটু দেখে নাও বাবা, সব বুঝে যাবে, ঠিক আছে। সো এখানে দেখো ইলেকট্রন যেহেতু নিচের দিকে নামছে, তার মানে কি বলবো, এখানে পজিটিভ চার্জ রয়েছে, সুতরাং সিস্টেমটা কি পজিটিভ চার্জ, এটা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো। ওকে, বলছে কিউ কুলম আধানের জন্য একটি তড়িৎযুক্ত অঞ্চলে একটি বিন্দুতে তড়িৎ বিভবের মান এত, তাহলে পোটেনশিয়াল তোমাকে বলেছে, আচ্ছা পোটেনশিয়াল ভি ইকুয়াল টু বলেছে কিউ ইন্টু 10⁻11 ভোল্ট। ওকে, পোটেনশিয়ালের ডেফিনেশন কী হয় বলো তো, পোটেনশিয়াল বলে চার্জ বাই 4πε0 ইন্টু আর, যে পয়েন্টে আমি পোটেনশিয়াল বের করছি। সাপোজ আমি কনসিডার করছি যে এইখানে চার্জ পার্টিকেলটা রয়েছে, দিস ইজ দ্য লোকেশন অফ চার্জ পার্টিকেল। ওকে, এবার তুমি সাপোজ এই পয়েন্টে, যেটা আর ডিস্টেন্সে রয়েছে, পি পয়েন্টে পোটেনশিয়াল তুমি ক্যালকুলেট করতে চাইছো, তাহলে তুমি একদম সিম্পল ব্যাপার, পোটেনশিয়ালের ফর্মুলা ইউজ করবে, এটা হবে। ওকে, পোটেনশিয়াল স্কেলার কোয়ান্টিটি, সুতরাং ডিরেকশনের কোনো প্রয়োজন নেই। এবার তুমি যদি এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করতে চাও, তাহলে তুমি কি বলবে, ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা রয়েছে, সেটা কি হয়, চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। ওকে, এখানে তুমি ইমাজিন করছো একটা ইউনিট চার্জ রয়েছে, এখানে একটা, এটা হয়। ওকে, এবার বিদ্যুৎ তড়িৎ ক্ষেত্র বের করতে বলেছে, যে পয়েন্টে পোটেনশিয়াল এই ভ্যালুটা, তাহলে ভি এর মান তোমাকে বলে দিয়েছে এখানটায়, তাহলে ভি ইকুয়াল টু কত বলে দিয়েছে দেখো, এত। তাহলে এখানে তুমি বলতেই পারো যে কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর ইকুয়াল টু কিউ ইন্টু 10⁻11,
এত ভোল্ট। এখানে কিউ কিউ তুমি ক্যান্সেল করতে পারো, সুতরাং তুমি এক কাজ করো, 1/r ইকুয়াল টু বলতে পারো যে 4πε0 ইন্টু 10⁻11, এটা বলতে পারো 1/r ইকুয়াল টু। ফাইন, আমাদের ইলেকট্রিক ফিল্ড বের করতে হবে বাবা। তাহলে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা দেখো আমি লিখেছি অলরেডি। তাহলে এখানে 4πε0 থাকছে, আচ্ছা Q/4πε0 রাখলাম, 1/r এর হোল স্কোয়ার আছে, তাহলে আমি কি করতে পারি, এটার হোল স্কোয়ার নিতে পারি আমি এখানে, বিকজ আমাদের 1/r এর হোল স্কোয়ার দরকার, 1/r স্কোয়ার, তাহলে এটাও কিন্তু হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমি যদি এখানে পুট করি ভ্যালুটা, তাহলে 1/r স্কোয়ার ভ্যালু কত হয় বলো তো? সুতরাং 4πε0 ইন্টু 10⁻11 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এখানেই তো করছি, বুঝতে পারছো তো, ওই পেজে করলে ভালো হতো, যাই হোক। তাহলে এখানে দেখো দুটো 4πε0 রয়েছে, কারণ হোল স্কোয়ার আছে, আর এখানে একটা রয়েছে, তাহলে কাটবে, ওপরে একটা থাকবে, সো কিউ থাকলো, এখানে 4πε0 একটা থাকলো, ইন্টু 10⁻11 তার হোল স্কোয়ার মানে 22 হবে, তাই না? 11 গুণ 2 মানে 22। ফাইন, তাহলে এত কি চেয়েছে আমাদের? ইলেকট্রিক ফিল্ড চেয়েছে। ইলেকট্রিক ফিল্ড মানে তোমার ওই ভোল্ট পার মিটার বলতে পারো। সুতরাং এটা আমাদের কারেক্ট আনসার হবে। একদম সিম্পল জিনিস, ইলেকট্রিক পোটেনশিয়াল তোমাকে বলে দিয়েছে, সেখান থেকে তুমি 1/r এর ভ্যালু বের করে নিলে। এবার ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন তুমি জানো, সেখানে 1/r থাকে, বাট 1/r স্কোয়ার থাকে। তুমি 1/r এর ভ্যালু জানো, এর হোল স্কোয়ার করে দাও, তাহলে 1/r স্কোয়ার ভ্যালু চলে আসবে, পুট করে দাও বাবা, ভ্যালু চলে আসবে। তাহলে 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 অপশন এ তোমার কারেক্ট আনসার আসবে, তাই না? একদম সিম্পল কোশ্চেন, আশা করি বোঝাতে পারলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে 2D ব্যাসের একটি বৃত্তের পরিধির ওপর, 2D ব্যাসের একটি বৃত্তের পরিধির ওপর বলছে প্লাস কিউ মানে 4টি তড়িৎ আধানকে এমনভাবে রাখা হলো যে তারা একটি বর্গক্ষেত্র তৈরি করে। আচ্ছা, ইন্টারেস্টিং কোয়েশ্চেন, এটা বর্গক্ষেত্র তৈরি করে। যে বৃত্তটির কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে? ওকে, তাহলে এরকম একটা তুমি বৃত্ত নিচ্ছ, সাপোজ তোমার কাছে বৃত্ত রয়েছে, ওকে ওকে 1 সেকেন্ড, এরকম একটা তোমার কাছে বৃত্ত রয়েছে, ঠিক আছে। এই বৃত্তের ব্যাস বলেছে 2D, তাহলে ব্যাসার্ধ তুমি বলতে পারো ভাই ডি। তুমি কি করেছো, এই 4টে কর্নারে মানে 4টে চার্জকে এমনভাবে রেখেছো যাতে একটা বর্গক্ষেত্র তৈরি করে। তাহলে এখানে একটা চার্জ রাখলে, এখানে একটা চার্জ রাখলে, এখানে একটা রাখলে, এখানে একটা রাখলে, এইরকম তুমি ভাবতে পারো। তাহলে জ্যা বরাবর আর কি, ঠিক আছে। জ্যার মানটা একটা ফিক্স থাকবে, কারণ বর্গক্ষেত্র প্রত্যেকের বাহু কিন্তু সেম হবে, সুতরাং তুমি কনসিডার করতে পারো এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, মানে এই বাহুটা এ, মানে বাহুর লেন্থ এ বি সি ডি, বুঝতে পারলে? ওকে, তবে কর্নারটা কিন্তু মানে ডি কিন্তু হবে, তাই না? তাহলে বর্গক্ষেত্রের যে কর্ণটা সেটা কিন্তু তোমার ফুল কর্ণ যদি তুমি দেখো, তাহলে পরে এটা হবে তোমার 2D কর্ণ। তাহলে বর্গক্ষেত্রের কর্ণের সূত্র জানি আমরা, তাহলে বর্গক্ষেত্রের কর্ণ যদি বের করি আমরা, সাপোজ আমি এরকম করে দেখাই, এটা যদি এ হয়, আচ্ছা এক্স ধরেছি আমি, এক্স ধরে নিই, এক্স 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 এক্স, এটা লম্ব, এটা অতিভুজ হচ্ছে। তাহলে কর্ণ ইকুয়াল টু রুট ওভার অফ, মানে এটা এখানটা এসি, অ্যাকচুয়ালি কর্ণের মানটা এসি, কর্ণ ইকুয়াল টু সেটা কি বলো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, মানে এক্স ইন্টু রুট টু, তাই তো? এটা এক্স ইন্টু রুট টু হচ্ছে তোমার ইয়ে, তাহলে এক্স ইন্টু রুট টু সেটা মান 2D বলে দিয়েছে, তাহলে 2D ইকুয়াল টু এক্স ইন্টু রুট টু, তাহলে এক্স ইকুয়াল কত হয় বাবা? 2D ডিভাইডেড বাই রুট টু, তাহলে এখান থেকে 2 কাটলে পরে এখানে
ডি ইন্টু রুট টু হবে। সুতরাং এটাই কিন্তু পুরো কর্ণটা এই মানে বাহুটা পাচ্ছি আমরা, যে বর্গক্ষেত্রে বাহুটা কত, ডি ইন্টু রুট টু। ঠিক আছে, অসুবিধা নেই, লাগে নাকি দেখা যাক। যে বৃত্তটির কেন্দ্রে তড়িৎ বিভবের মান কত হবে। আচ্ছা, এখানে তুমি প্লাস কিউ চার্জ দিয়েছো, এখানেও প্লাস কিউ চার্জ দিয়েছো, এখানেও প্লাস কিউ চার্জ, এখানেও প্লাস কিউ চার্জ। দেখো ইলেকট্রিক পোটেনশিয়াল কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, সুতরাং ভেক্টরের কোনো গল্প নেই এখানটায়। তাহলে আমার কর্ণটা বা বাহুটা দরকার আমাদের। তাহলে এর জন্য এই পয়েন্টে একটা পোটেনশিয়াল দরকার, এর জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল, এর জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল, এর জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল আমাদের দরকার। তাহলে যে কর্ণটা মানে এখান থেকে এইটুকুনি কত বাবা, ডি, তাই না? তাহলে পোটেনশিয়ালটা দেখো কি হবে, পোটেনশিয়ালের ফর্মুলা কি জানো তোমরা, চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স। তাহলে এখানে ডিস্টেন্স কত হবে, সেন্টারটার ডিস্টেন্স তোমার হবে ডি, সুতরাং ডি দিয়ে দাও। তাহলে প্রত্যেকটার জন্য হবে, তাহলে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 4q/d হবে। মানে অ্যাকচুয়ালি ভি ইকুয়াল টু 4q/4πε0 ইন্টু ডি। এটা আমরা এসআই সিস্টেমে লিখলাম। আমি যদি সিজেস সিস্টেমের কথা বলি, তাহলে সিজেস সিস্টেমে জাস্ট 4q/d হবে। ওকে, এখানটায় বোধহয় বলেছে সিজেস সিস্টেম, হ্যাঁ এখানে বলে দিয়েছে সিজেস সিস্টেমে বের করো। তাহলে সিজেস সিস্টেমে তোমার 4q/d, এটা তোমার কারেক্ট আনসার হবে। বুঝতে পারলে? এখানে এসআই সিস্টেম বলে তুমি এটা আনসার করতে। ঠিক আছে, এটাও আনসার, এটাও আনসার। আমরা সিজেস সিস্টেম আর এসআই সিস্টেমের গল্প জানি, তাই না? ওকে, 7 নম্বর কোশ্চেন। আচ্ছা, এটা ঠিক আছে। সমব্যাসার্ধ ও সম আধানযুক্ত, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে রাখো, পরীক্ষায় আসার চান্স 99%। হচ্ছে সমব্যাসার্ধ ও সম আধানযুক্ত 64টি ক্ষুদ্র জলবিন্দুকে একত্রিত করে একটি বৃহৎ জলবিন্দুতে পরিণত করা হলো। ঠিক আছে, বৃহৎ এবং ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত কত হবে? একদম সিম্পল জিনিস ভাই, বোর্ডে চলে আসো। কত নম্বর কোশ্চেন? 7 নম্বর কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7। তাহলে পরে ধরো এরকম 64খানা বাবেল রয়েছে, এরকম কতগুলো রয়েছে মোট? 64খানা, 64 টোটাল বাবেল হচ্ছে তোমার 64। এদেরকে তুমি একত্রিত করেছো, একত্রিত করে তুমি কি পাচ্ছ? একটা বড় বাবেল পাচ্ছ তুমি। বুঝতে পারলে? তাহলে এই যে 64খানা রয়েছে, প্রত্যেকের যে রেডিয়াস, ঠিক আছে, প্রত্যেকের যে রেডিয়াস সেটা তুমি একটা কনসিডার করছো, সাপোজ স্মল আর। সবগুলো আমার সমান হলো না, ঠিক আছে, অসুবিধা নেই ওতে। তাহলে প্রত্যেকের যে রেডিয়াসের মান তুমি হচ্ছে স্মল আর, আর বড়টার যে রেডিয়াস হয়েছে এটা ক্যাপিটাল আর। তাহলে একটা সিম্পল কথা বলো, এই 64টা বাবেল মিলেই কিন্তু বড় একটা বাবেল তৈরি করেছে। তাহলে প্রত্যেকের যদি ভলিউম তুমি কনসিডার করো, তুমি বলে 4/3πr³ ইন্টু 64, এটা করলে পরে এর ভলিউমটা পেয়ে যাওয়ার কথা। তুমি খারাপ কিছু বলনি, তাই তো? 4πr³। তাহলে 64টা প্রত্যেকের ভলিউম 4/3πr³। তাহলে 64 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি টোটালটার ভলিউম পেয়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, 4π সরি, হ্যাঁ একই 4/3π কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে 64 ইন্টু r³ ইকুয়াল টু ক্যাপিটাল R³। ফাইন, 64কে তুমি লিখতে পারো না 4 গুণ 4 গুণ 4, এটা মানে তোমার 64, তাই তো? তাহলে এখানে তুমি লিখতে পারো যে 4r তার হোল কিউব ইকুয়াল টু r এর কিউব। তাহলে সুতরাং তুমি বলতেই পারো যে ক্যাপিটাল R ইকুয়াল টু 4 স্মল r। ঠিক আছে কথাটা? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে 4r ইকুয়াল ক্যাপিটাল R ইকুয়াল টু 4 ইন্টু r, এটা তোমার রেডিয়াস। এবার কি বের করতে বলেছে দেখো, তাহলে বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত বের করতে বলেছে।
ক্ষুদ্রটার বিভব আমি কনসিডার করছি সাপোজ V1 বা ভি স্মল কনসিডার করি VS। সেটা কী হয়, বিভবের ফর্মুলা কী হয় বলো? বিভবের ফর্মুলা হয় চার্জ বাই 4πε0 ইন্টু আর। আর বিগটার জন্য কি হবে, চার্জ বাই 4πε0 ইন্টু আর। ঠিক লিখলাম, চার্জ বাই 4πε0 ইন্টু আর। এটা তোমার বিভব পেলাম, মানে এই যে ছোটটার বিভব হচ্ছে তোমার এতখানি, বড়টার বিভব হচ্ছে তোমার এতখানি। ঠিক আছে, তাহলে পরে আমাদেরকে বের করতে বলেছে বিভবের অনুপাত কত হবে। ওকে, তাহলে আমাদের বের করতে হবে বিভবের অনুপাতটা কতখানি হবে। ওয়ান সেকেন্ড। তাহলে এর বিভব তাহলে পরে আমরা সুতরাং কি বলতে পারি যে 64খানার বিভব, মানে এক একটার বিভব এতখানি করে, তাহলে 64টার জন্য বিভব কত হবে, 64 ইন্টু কিউ বাই 4πε0 ইন্টু আর ইকুয়াল টু এই বড়টার বিভব তার সাথে সমান হবে, সুতরাং কিউ বাই 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। তাই তো, তাহলে এখানে কিউ কিউ কাটলো, 4πε0 কাটলো, তাহলে এখানে পড়ে থাকছে 64 ডিভাইডেড বাই স্মল আর ইকুয়াল টু 1 ওভার ক্যাপিটাল আর, মানে আবার তুমি বলবে 4 ইন্টু আর। এটা তো বেকার হয়ে গেল, না এটার কোনো তো মিনিং নেই, এদের রেশিও করতে বলেছে না, কারণ আমার রেশিও দরকার। 1 সেকেন্ড। আচ্ছা, তাহলে প্রথমে ক্ষুদ্র না বড় বলেছে, বৃহৎটাই বলেছে, তাহলে ভিভি ডিভাইডেড বাই ভিএস। ভিভির ক্ষেত্রে তুমি বলবে যে ভাই কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর। বিএস এর ক্ষেত্রে তুমি বলবে যে কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর, স্মল আর, রাইট। বাট ভিএস এর তো মানে ইয়ে রয়েছে, 64খানা রয়েছে না, 64 মাল্টিপ্লাই করে দাও, তাহলে পরে আলটিমেট তুমি কি পাচ্ছ, তাহলে এটাকে তুমি ভিএস প্রাইম করে দাও, তাহলে কিউ বাই 4πε0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এই স্মল আরটা উপরে যাচ্ছে, ক্যাপিটালটা নিচে নামছে, তাহলে স্মল আর ডিভাইডেড বাই 64 ক্যাপিটাল আর। ঠিক লিখলাম তো, কারণ এই স্মল আরটা উপরে যাবে, এই ক্যাপিটালটা নিচে নামবে। হ্যাঁ ঠিক আছে, সুতরাং আর ডিভাইডেড বাই 64 ইন্টু আর এর মান কত, 4 আর। না কিছু তো গন্ডগোল হচ্ছে বাবা। কোশ্চেনটা কি বলছে, বৃহৎ ও ক্ষুদ্র জলবিন্দুর বিভবের অনুপাত। তার মানে এটা জলবিন্দুর বলছে, প্রত্যেকটার নয়, সবগুলো নয় বোধহয়, একটা নিতে হবে। তাহলে একটা নিলে পরে তো আবার যদি এখানে একটা কনসিডার করতাম তাহলে 64 লেখার দরকার নেই, তাহলে এখানে 4 আর হবে, এখানে তাহলে 4 আর হবে। তাই যদি হয় তাহলে ভিভি বাই ভিএস ইকুয়াল টু 1/4 ভিভি ইস টু ভিএস ইকুয়াল টু 1:4, 1:4 আনসার হবে। দেন 1:4 আনসার হবে।
ভুল তো কিছু দেখছি না, বিভব মানে তো এটাই হচ্ছে না। ইলেকট্রিক ফিল্ড বললে না হোল স্কোয়ার হতো এখানটায়, ইলেকট্রিক ফিল্ড বললে এখানে হোল স্কোয়ার হতো, দিয়ে হোল স্কোয়ারে 1:16 হতো আর কি, কারণ হোল স্কোয়ার হয়ে যেত তাহলে। আই থিঙ্ক এটাই অ্যান্সার হবে, বুঝতে পারলে? মানে একটা জলবিন্দুর বিভব আর ওই পুরোটা জলের বিভব যেটা, তাদের রেশিও বের করতে বলেছে, এটা অ্যান্সার হবে, তাছাড়া তো উপায় নেই আর কিছু, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, তোমরা দেখো, তোমরা করো, এমনি কনসেপ্ট কিছুই না, একদম সোজা, এখান থেকে শুধুমাত্র তোমার এই রিলেশনটা বের করতে হয়, দিয়ে তারপরে তো তুমি ফর্মুলা জানো বাবা, রেশিও করে দাও, হয়ে গেল। সিম্পল জিনিস, তাই না? এমনি সিম্পল জিনিস। জানি এদের আনসারটা কেন সি করে রেখেছে, তাহলে আনসারটা বি হওয়া দরকার। এটা যেহেতু বিভবের মানই বেরোচ্ছে না, বিভবই তো বলেছে, তাহলে তো ঠিকই আছে, এটাই আনসার হওয়ার কথা। এটা তো ইলেকট্রিক ফিল্ডের জন্য হবে এটা। ইলেকট্রিক ফিল্ড করে দেখো, মানে তাহলে তুমি কি করতে, ইলেকট্রিক ফিল্ড মানে এটা করতে না, 4π0 × r², তাহলে একটা স্মলের জন্য পেতে এরকম, আর একটা বিগের জন্য পেতে 4π0 × R²। আর ইকালটা তুমি বলছো যে 4 × r, তাহলে আর এর মানটা পুট করে দাও এখানটায়, তাহলে 16 × r², তাহলে এটা কাটবে, সব কাটবে, তাহলে কি থাকবে পরে, এটা যদি বিগ বাই করো বা এটা করো, যদি এটা বা এটা করলে পরে, এটা বা এটা করলে পরে, তাহলে 16 নিচে চলে আসবে, 1/16 হবে। সুতরাং E2/E1 = 1:16, এটা আনসার হতো ইলেকট্রিক ফিল্ডের জন্য। ঠিক আছে, আই থিঙ্ক এটা মিস্টেক করেছে কিছু, কারণ 1:4 ছাড়া আনসার হতেই পারে না। আর একটা যেটা হতে পারতো, সেটা কি, যদি প্রত্যেকটা জলবিন্দুর বিভব ধরতাম আমি, তাহলে সেটা সাম হতো। আর জলের মানে বড় জলের বিভব, অ্যাকচুয়ালি সেটা বলেনি, প্রত্যেকটা জলবিন্দুরই বলেছে অ্যাকচুয়ালি, মানে হোল জলবিন্দুগুলো বলেনি। ঠিক আছে, বলছে একটি সাবানের বুদবুদের ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, প্রাথমিক অবস্থায় যদি তড়িৎ বিভবের মান 16 বিভব হয়, তবে পরিবর্তিত বিভবের মান কত হবে? দেখো, তুমি কি করেছো, সাবানের বুদবুদ থেকে তুমি দ্বিগুণ করে দিয়েছো, ঠিক আছে, মানে একটা সাবানের বুদবুদ এই ছিল তো, হ্যাঁ, যা রেডিয়াস ছিল সাপোজ সামথিং আর কনসিডার করে নাও। এবার এইটাকে তুমি কি করেছো, দ্বিগুণ করে দিয়েছো, মানে এইরকম করেছো, যা রেডিয়াস সাপোজ আমি বলছি এবার 2r, মানে ক্যাপিটাল R = 2r, দ্বিগুণ করে দিয়েছো। তাহলে এই অবস্থায় তার যে বিভব ছিল, সেই বিভবের মানটা বলছো তুমি VR = 16 ভোল্ট, তাহলে এখানে ভি ক্যাপিটাল R = কত ভোল্ট হবে সেটা তুমি বের করতে চাইছো, বুঝতে পারলে? তাহলে পরে দেখো, বিভবের মধ্যে, বিভব আর রেডিয়াসের মধ্যে রিলেশন কি, যে চার্জ বাই আর, আমি যদি জাস্ট নর্মাল সিজে সিস্টেমের কথা বলি, বা ইন জেনারেল জাস্ট তুমি বলবে যে 1, মানে প্রপোর্শনাল টু, এরকম হয়, ভি প্রপোর্শনাল টু 1/r, এটা হয়ে থাকে। তাহলে তুমি যদি রেশিও করো, সাপোজ একটা করি, যে কোনো একটা, তাহলে হবে VR/ভি ক্যাপিটাল আর, তুমি যদি করো তাহলে কি হবে, V/ভি ক্যাপিটাল আর, তাহলে ভি স্মল আর, তাহলে 1/16 হয়ে গেল, সরি 16 এখানে লিখছে, আর লিখবো, 1/r হবে। আর ভি আর নিচে রয়েছে, যেহেতু রিভার্স, সুতরাং এটা 2r হবে, 2r। এবার তোমাকে কি বের করতে বলেছে, তাহলে ভি আর এর মানটা তোমাকে বের করতে হবে, তাহলে ভি ক্যাপিটাল আর = আর কাটলো এখানটায়, তাহলে ভি স্মল r/2, সুতরাং ভি ক্যাপিটাল আর = 16/2, মানে 8 ভোল্ট, তাহলে 8 ভোল্ট তোমার আনসার হবে, বুঝতে পারলে? একদম সিম্পল জিনিস, এটা তোমার আনসার। পোটেনশিয়ালের ডেফিনেশন জানো তো বাবা, Q/4πε0 × r, মানে কি ভি প্রপোর্শনাল টু 1/r, যদি কিউটা কনস্ট্যান্ট থাকে, আর অবভিয়াসলি এখানটায় ইপসিলন জিরোটা কনস্ট্যান্ট, বিকজ ইট ইজ ফর ফ্রি স্পেস, তাই না? ওকে, 9 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে আর ব্যাসার্ধের একটি গোলককে, মানে গোলকে কিউ আধান দেওয়া হলো,
হচ্ছে গোলকটির কেন্দ্রে তড়িৎ বিভব ও তড়িৎ ক্ষেত্রের মান কত হবে। একদম সিম্পল জিনিস, যেহেতু তুমি একটা গোলক নিয়েছো এরকম, হ্যাঁ, এবার তুমি গোলক নিয়েছো, এবার গোলকের কেন্দ্রে তুমি কি বের করতে চাইছো, ইলেকট্রিক ফিল্ড আর পোটেনশিয়াল, কেন্দ্রে ভি এবং ই তুমি বের করতে চাইছো, রাইট। যেহেতু এটাকে তুমি কিউ পরিমাণ আধান দিয়ে রেখে দিয়েছো, সুতরাং আমরা একটা জিনিস জানি যে একটা গোলকের ভেতরে, স্ফেয়ারের ভেতরে ইলেকট্রিক ফিল্ডের মান অলওয়েজ 0 হয়, বিকজ ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি। সুতরাং এই পয়েন্টের জন্য তুমি ইলেকট্রিক ফিল্ড যদি দেখো, এদিক বরাবর ডিরেকশন হবে, তার দুটো কম্পোনেন্ট পাবে, একটা এদিক বরাবর, একটা এদিক বরাবর, একটা সাইন কম্পোনেন্ট, একটা কস কম্পোনেন্ট। সিমিলারলি তুমি যদি এই পয়েন্টে আসে, অপোজিট পয়েন্টে, তার জন্য একটা এদিক ইলেকট্রিক ফিল্ড পাবে, এটা দুটো কম্পোনেন্ট পাবে, এদিক বরাবর, এদিক বরাবর। সুতরাং এরা পরস্পরকে ক্যান্সেল আউট হয়ে যায়, এরকম তুমি প্রত্যেকটা পয়েন্টের জন্য তুমি পাবে, তাই না, পরস্পর অনন্য। সুতরাং ক্যান্সেল আউট হয়ে গিয়ে ইলেকট্রিক ফিল্ডটা 0 হয়ে যায়। এবার ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়, তাহলে পোটেনশিয়ালটা অবভিয়াসলি কনস্ট্যান্ট হবে। কেন? কারণ আমরা ই ইকুয়াল টু জানি মাইনাস ডিভি ডিএক্স। তাহলে ই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে তুমি এখান থেকে ইন্টিগ্রেশন করো না, তাহলে ডিভি ইকুয়াল টু মাইনাস ই ডিএক্স। ই যদি 0 হয়, তাহলে তুমি ইন্টিগ্রেশন করলে কি পাবে, এখানে একটা কনস্ট্যান্ট দেবে না। সুতরাং ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। কনস্ট্যান্টের ভ্যালুটা কী হয়, এই সারফেসে যে ইলেকট্রিক পোটেনশিয়াল পাওয়া যায় সেটাই হয়ে থাকে। সুতরাং ভি ইকুয়াল টু চার্জ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু রেডিয়াসটা কত বাবা, ক্যাপিটাল আর হোক স্মল আর হোক, যেটা হবে সেটাই, এখানে ক্যাপিটাল আর পড়েছে, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 ইন্টু আর হবে। তাহলে অপশন তোমার বিভব তোমার এটা হবে, তড়িৎ ক্ষেত্র তোমার 0 হবে, তাহলে অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। বুঝতে পারলে? 10 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে একটি বর্গক্ষেত্রের শীর্ষবিন্দুগুলিতে 4টি বিন্দু আধান আছে, যাদের মান যথাক্রমে -q, -q, 2q, 2q, এখানে কি প্লাস মাইনাসে আছে বাবা, এখানে তো বুঝতে পারছি না, আই থিঙ্ক এই দুটো মাইনাসে রয়েছে, এই দুটো প্লাসে রয়েছে। বলছে কিউ ও কিউ এর মধ্যে নিচের কোন সম্পর্কের জন্য বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব 0 হবে। ওকে, তাহলে নেট বিভব আমাকে 0 বের করতে বলেছে, তাহলে এইখানটাই দেখাই 10 নম্বর কোশ্চেন। সো কোশ্চেন নাম্বার 10, এরকম একটা তুমি বর্গক্ষেত্র নিয়েছো, বর্গক্ষেত্রের এখানে একটা চার্জ দিয়েছো, এখানে একটা চার্জ দিয়েছো, এখানে একটা চার্জ দিয়েছো, এখানে একটা চার্জ দিয়েছো শীর্ষবিন্দুগুলোতে। এবার কোথায় কাকে দিয়েছে দেখি, বিন্দু আছে যাদের মান যথাক্রমে কিউ কিউ কিউ, যথাক্রমে মানে পরপর বসাতে হবে তোমাকে। তুমি যদি এরকম নামকরণ করো এ বি সি ডি, একটা সিকোয়েন্স মেনে চলেছে আমি এখানটায়, তাহলে এইখানে তুমি যদি -q দাও, তাহলে এখানে -q, এখানে প্লাস কি বলেছে, +2q আর +2q, এটা 2q আর এখানটা তোমার +2 ক্যাপিটাল কিউ, এটা দিলে। এ বলছে কোন কন্ডিশনে এর সেন্টার ইলেকট্রিক পোটেনশিয়ালটা 0 হবে, তাই বলেছে তো, কেন্দ্রে বিভব, হ্যাঁ ইলেকট্রিক পোটেনশিয়াল 0 হবে। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল 0 করতে হবে তোমাকে এইখানটাতে, এটা তুমি সেন্টার অরিজিন বলে নাও। তাহলে এর জন্য একটা পোটেনশিয়াল পাবে, এর জন্য একটা পোটেনশিয়াল পাবে, এর জন্য একটা পোটেনশিয়াল পাবে, টোটাল পোটেনশিয়াল যোগ করে তুমি 0 করে দেবে, কারণ নেট বলেছে 0 হতে হবে। আর এটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি নয়, স্কেলার কোয়ান্টিটি। সুতরাং তুমি কি করতে পারো দেখো, তাহলে আচ্ছা বর্গক্ষেত্রের বাহুটাও কিছু বলেছে, ঠিক আছে কিছু বলেনি, কনসিডার করে নি। তাহলে এর বাহু কনসিডার করে নিচ্ছি আমি, এ ধরে নাও, তাহলে এ, তাহলে প্রত্যেকের কিন্তু এ হবে, ঠিক আছে, এটা এ, এটাও এ। তাহলে পরে তাহলে এইটুকুনি কত হবে সেটা বের করি আগে, কর্ণটা। তাহলে মানে এ ও বলো বা ও সি বলো বা বি ও বলো বা ডি ও বলো, একই ব্যাপার। এর ভ্যালু কত হবে, কর্ণের মানটা হয় এ ইন্টু √2, বাট এটা অর্ধেক চেয়েছি আমরা, তাহলে অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই তো। তাহলে সুতরাং এ ওর যে ভ্যালুটা পাবো আমরা, এ ডিভাইডেড বাই √2। ওকে ফাইন। তাহলে এই ডি পয়েন্টের জন্য যদি পোটেনশিয়াল দেখি, তাহলে ভি ডি এক এক করে এ থেকে দেখায়, তাহলে এ পয়েন্টের জন্য যদি দেখি, তাহলে চার্জ কতখানি রয়েছে, -q,
4 পাই ইপসিলন 0 ইন্টু ডিস্টেন্স কত এখানে পাবা a বাই রুট টু। সিমিলারলি ভিবি এর জন্য যদি বলি মাইনাস কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 a বাই রুট টু। ভিসি এর জন্য যদি বলি এখান থেকে আসি, ভিসি এর জন্য যদি বলি তাহলে প্লাস 2 কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 ইন্টু a বাই রুট টু। ভিডি এর জন্য প্লাস 2 কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 ইন্টু a বাই রুট টু। নেট যে পোটেনশিয়াল হবে সেটা কত ভি, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ভি মানে তোমার ভিএ, ভিবি, ভিসি, ভিডি সামেশন। তাহলে ভিএ ভিসি ভিডি সবার মধ্যেই দেখো 1/4 পাই ইপসিলন 0 কমন এবং a বাই রুট টুও কমন। তাহলে পড়ে থাকছে কত, পড়ে থাকছে মাইনাস কিউ প্লাস 2q প্লাস 2q ইকুয়াল টু 0। তাহলে আলটিমেট তুমি এখানে পাচ্ছ দেখো 1/4 পাই ইপসিলন 0 a বাই রুট টু ইন্টু মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, তাহলে এখানে প্লাস কিউ হয়ে যায়, মাইনাস কিউ প্লাস কিউ, তাহলে এখানে প্লাস কিউ হয়ে যায় ইকুয়াল টু 0। আলটিমেট দেখো এইটুকুনি টার্ম শূন্য হতে পারে না, তাহলে শূন্য হলে পরে অবশ্যই এইটুকুনি টার্ম শূন্য হবে। তাহলে কিউ প্লাস স্মল কিউ ইকুয়াল টু 0, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ হতে হবে, এটাই কন্ডিশন। যদি ক্যাপিটাল কিউ এর ভ্যালু যদি স্মল কিউ এর সাথে সমান এবং অপোজিট পোলারিটি হয় তবেই কিন্তু ভেতরে মানে একদম সেন্টারে নেট পোটেনশিয়াল 0 হতে পারে, তাছাড়া পসিবল না। দেখো আনসার মিলে গেছে, বুঝতে পারলে? একদম সিম্পল কোশ্চেন, কিছুই নেই। 11 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে ক্যাপিটাল কিউ ও 4q মানে দুটি ধনাত্মক আধান যথাক্রমে এ ও বি বিন্দুতে রাখা হলো। ঠিক আছে, আচ্ছা এ ও বি বিন্দুতে রাখা হলো, যেখানে বি বিন্দুটি, আচ্ছা এরকম কোনো কিছু স্পেসিফিক বলেনি। আচ্ছা ক্যাপিটাল কিউ ক্যাপিটাল 4q মানে দুটি ধনাত্মক আধান যথাক্রমে এ ও বি বিন্দুতে রাখা হলো, যেখানে বি বিন্দুটি বলছে এ বিন্দুর ডান দিকে ডি দূরত্বে অবস্থিত। আচ্ছা পজিশন এবার বলে দিয়েছে, এ ও বি এর সংযোগকারী রেখার উপর পি বিন্দুতে তড়িৎ বিভব সর্বনিম্ন হলে এ থেকে পি এর দূরত্ব কি হতে পারে? ওকে, তাহলে 11 তো কোশ্চেন নাম্বার 11 এইরকম এই একটা বিন্দু রয়েছে এখানটা, এখানে তোমার বি বিন্দু রয়েছে, রাইট? চার্জের মানগুলো বলেছে না এখানে, হ্যাঁ এটা এ বিন্দুতে কিউ আর বি বিন্দুতে 4q। তাহলে এটাতে তোমার কিউ পরিমাণ, এটা তোমার 4q পরিমাণ চার্জ দিয়েছে। এদের মিডিলের কোনো একটা বিন্দুতে মানে একদম মাঝখানে মধ্যবর্তী কোনো বিন্দু এরকম স্পেসিফিক বলেনি, যে কোনো একটা বিন্দুতে, যে বিন্দুতে মানে পি বিন্দু ধরেছো তুমি, সেখানে ইলেকট্রিক পোটেনশিয়ালের মানটা সর্বনিম্ন হয়। সাপোজ আমি এই কনসেপ্টটা করলাম এখানটায় পি বিন্দুটা, তাহলে এখানে ইলেকট্রিক পোটেনশিয়ালের মানটা সর্বনিম্ন হবে, বুঝতে পারলে? তাহলে এইটা যে ডিস্টেন্সটা সেটা আমি এ থেকে কনসিডার করছি এক্স, তাহলে এখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কি বলে দিয়েছে? হ্যাঁ ডি দূরত্বে আছে, তাহলে এখান থেকে এটুকুনি তোমার ডি দূরত্ব, তাহলে আমাকে বলো এখান থেকে এটুকুনি কত হবে বাবা? ডি মাইনাস এক্স হবে, একদম সিম্পল হিসেব, তাই তো? তাহলে তুমি বলো পি বিন্দুতে পোটেনশিয়াল কত হবে? ভি এ বিন্দুর জন্যে, তাহলে তুমি বলো কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 ইন্টু ডিস্টেন্স। ভিবি বলো কত হবে? 4q 4 পাই ইপসিলন 0 ইন্টু ডিস্টেন্স ডি মাইনাস এক্স। এবার নেট যে পোটেনশিয়াল সেটা বলেছে সর্বনিম্ন হবে,
তাহলে নেট পোটেনশিয়াল কতখানি হবে, তাহলে ভি হবে, সেটা কত, ভি এ প্লাস ভিবি। সুতরাং ভি ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই 4,570 ইন্টু এক্স প্লাস 4Q divided by 4,570 into d minus x। এবার তোমাকে বলেছে ভিটা মিনিমাম হবে, ফর মিনিমাম ভি কী করতে হয় বলো তো, ডেরিভেটিভ করে জিরো করতে হয়, তোমরা নিশ্চয়ই জানো। সুতরাং ডিভি বাই ডিএক্স, এখানে ভ্যারিয়েবলটা এক্স, এটা যদি জিরো হয় তাহলে সেটা কী দেবে, মিনিমাম ভ্যালু দেবে, মিনিমাম অথবা ম্যাক্সিমাম ভ্যালু দেবে। সেটা চেক করার জন্য আমরা ডবল ডেরিভেটিভ করে দেখি সেটা নেগেটিভ আসছে নাকি পজিটিভ আসছে। নেগেটিভ আসলে পরে ম্যাক্সিমাম, পজিটিভ আসলে পরে মিনিমাম, সেটা তোমরা চেক করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এবার ভি এর মানটা দেখো পুট করে দাও, দিয়ে ডেরিভেটিভ করো, এটা তো 4,570 ইন্টু এক্স প্লাস 4Q ডিভাইডেড বাই 4,570 ইন্টু ডি মাইনাস এক্স ইকুয়াল টু 0। বুঝতে পারলে, কিছুই নেই বাবা, একদম সিম্পল জিনিস, ডেরিভেটিভ করে এবার। সো দেখো কিউ বাই 4,570 কনস্ট্যান্ট সবার মধ্যে আছে, কমন নিয়ে নিলাম। এখানে 1/x এর ডেরিভেটিভ করতে হবে, তাহলে কি হবে, 1/x এর ডেরিভেটিভ করলে পরে -1 হবে, তাই তো। মানে আমি যদি এটাকে এরকম লিখতাম ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার -1, তাই ডেরিভেটিভ করলে কী বলতে দিই, -1 ইন্টু এক্স টু দি পাওয়ার -1, তাহলে -2 হতো, তাই তো। তাহলে -1 ডিভাইডেড বাই -2 মানে কত, নিচে এক্স স্কোয়ার বলতে পারো তুমি, প্লাস, এগুলো তো জানো নিশ্চয়ই। এখানে 4টাকে রাখতে পারি বিকজ 4 ইজ কনস্ট্যান্ট, কিউ বাই 4,570 কমন নিয়ে নিয়েছি, তাহলে 1/dx রয়েছে। তাহলে এখানে হবে দেখো -1 ডি মাইনাস এক্স টু দি পাওয়ার -1 ইন্টু, এটা কিন্তু এক্স নয়, এটা ডি মাইনাস এক্স, তাহলে এর ডেরিভেটিভ করতে হবে আবার, তাহলে ডি এর ডেরিভেটিভ করলে 0, মাইনাস এক্সের ডেরিভেটিভ করলে পরে 1, তাহলে আবার একটা মাইনাস আসছে, তাহলে এইটা হচ্ছে আমাদের ডেরিভেটিভ আসল হলো। এইবার ক্যালকুলেট করো, কিউ বাই 4,570 পাচ্ছি আমরা এখানে -1/x²। তাহলে এখানে দেখো একটা -1 রয়েছে, এখানে একটা -1, -1 প্লাস হয়ে গেল, অসুবিধা নেই। এখানে 4 অ্যাজ ইট ইজ থাকলো, ডি মাইনাস এক্স টু দি পাওয়ার -2, তাহলে আমরা এখানে লিখতে পারি ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। দেখো এইটুকুনি নট ইকুয়াল টু 0, কারণ এইটুকুনি 0 হলে তার কোনো সিগনিফিকেন্সই থাকবে না, তাহলে সুতরাং 0 হতে পারে কে, এই ভেতরের টার্মটুকুনি 0 হতে পারে। সুতরাং তুমি বলবে 1/x² প্লাস 4 ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে তুমি 4 ডিভাইডেড বাই ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার ইকুয়াল টু 1/x² বলতে পারো। এটাকে তুমি এরকমও বলতে পারো -x তার হোল স্কোয়ার ইকুয়াল টু 4x²। এটাকে একদম রুট করে দিতে পারো, তাহলে 2x হবে। আইদার এটাকে পুরো ভেঙে দাও, এটাকে বাঁদিকে নিয়ে চলে আসো, ঠিক আছে। মেনলি এটা দ্বিঘাত সমীকরণই হবে, রুট করে দিই, আশা করি চলে আসবে। ডি মাইনাস এক্স ইকুয়াল টু 2x বলবে, তাহলে এটা দিয়ে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং ডি ইকুয়াল টু, তাহলে প্লাস হয়ে গেলে 3x হবে এখানে, সুতরাং এক্স ইকুয়াল টু তুমি বলবে d/3, তাহলে এক্স ইকুয়াল টু d/3, তাহলে এই যে ভ্যালুটা এটাই মানে বের করতে বলেছিল না, এক্স ইকুয়াল টু d/3, হ্যাঁ এটা মানে কোন ডিস্ট্যান্সে ইলেকট্রিক পোটেনশিয়ালের ভ্যালুটা মিনিমাম হবে। তাহলে এ ডান দিকে দেখো, এ পয়েন্টের ডান দিকে, তাহলে আমি এক্সটা ধরেছিলাম কোথা থেকে, এ পয়েন্টের ডান দিকটাই ধরেছিলাম, এ পয়েন্টের ডান দিকে, এই ভ্যালুটা এ মানে এ ডান দিকে পি পয়েন্টে রয়েছে, তাহলে কত ডিস্টেন্সে, d/3 ডিস্টেন্সে। বুঝতে পারলে, একদম সিম্পল জিনিস, কিছুই নেই। 12 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে একটা চিত্রে, মানে এটা ফিগার বলে দিয়েছে, বলছে 2l দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গক্ষেত্রে 4টি কৌণিক বিন্দুতে +q +q -q -q মানে 4টি আধান আছে।
প্লাস কিউ আধানের মধ্যবিন্দুতে বলছে এ বিন্দুতে তড়িৎ বিভব কত সেটা বের করতে বলেছে। আচ্ছা, এইখানটা তড়িৎ বিভব কত সেটা বের করতে বলেছে। তাহলে এরকম, তাহলে এর জন্য এখানে তুমি পোটেনশিয়াল পাবে, এর জন্য এখানে পোটেনশিয়াল পাবে, এর জন্য এখানে একটা পোটেনশিয়াল পাবে, আর এর জন্য এখানে একটা পোটেনশিয়াল পাবে। তাহলে মেনলি দেখো তুমি এই ডিস্টেন্স দুটো তুমি ইজিলি বের করে নিতে পারবে, বিকজ তোমার কাছে যদি বাহুটা জানা থাকে, যেহেতু বাহুটা বলে দিয়েছে, হ্যাঁ 2L বলে দিয়েছে, তাহলে এখান থেকে এটুকুনি কত তোমার এল, এবং এখান থেকে এটুকুনি কত তোমার এল। তাহলে এর জন্য পোটেনশিয়াল বের করাটা কোনো কঠিন কাজ নয়। কঠিন কাজ হচ্ছে কি এখানটায় এই যে বাহুটা, এই বাহুটাকে বের করা। তাহলে এই বাহুটা কী করে বের করবো আমরা, সেটাই মেন কাজ আমাদের, তাই তো। ওকে, তাহলে এখানটায় যেমন নাম দিয়েছে সেমন নাম দেওয়া যাক। এটাকে তুমি আচ্ছা পি কিউ আর এস এর একটা নাম দিলাম আমি। তাহলে আমাদের বের করতে হবে মেনলি এ কিউ কত, এ কিউ বের করা যায় আর এ আরও বের করা, তাই সেম জিনিস, সুতরাং একই জায়গায় লিখে দিই, এটা আমাদেরকে বের করতে হবে। ভালো করে তাকিয়ে দেখো, এটা কিন্তু মধ্যমা, এটা কিন্তু আমাদের মধ্যমা, তাই না, মানে মধ্যবিন্দু। তাহলে এইটা আমাদের লম্ব 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি লম্ব হয় তাহলে এটা আমাদের কী হবে, অতিভুজ হবে এটা, তাই তো। এর রেসপেক্ট এটা অতিভুজ, এটাকে ভূমি বা এটাকে ভূমি যে কোনো একটা ধরো ধরো, তাহলে অতিভুজ ইকুয়াল টু কী হয়, রুট ওভার অফ অতিভুজ ইকুয়াল টু রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব মানে এল স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 2L স্কোয়ার হবে, একদম সিম্পল জিনিস। সুতরাং অতিভুজ তুমি এ কিউ বলো বা এ আর বলো একই কথা। তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ এখানে 4 প্লাস 5, তাহলে 5 ইন্টু এল স্কোয়ার, এটাকে এল লেখো বাবা, এল স্কোয়ার, হ্যাঁ। তাহলে এল √5, এটা তোমার এ কিউ অথবা এ আর এর ভ্যালুটা, বুঝতে পারলে। তাহলে তো তোমার একদম হয়েই গেল। তাহলে পোটেনশিয়াল কত হবে এখানটায়, তাহলে এই দুজনের জন্য সেম হবে, আর এর জন্য এই দুজনের জন্য সেম হবে। তাহলে পোটেনশিয়ালটা বের করো। তাহলে প্লাস কিউ এর জন্য তুমি লিখবে কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এল, এটা প্লাস কিউ, তাহলে দুজনের জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, প্লাস এর জন্য কথা হয় বলো, তুমি দেখো চার্জটা কিন্তু মাইনাস, সুতরাং মাইনাস কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স কত এল ইন্টু √5, বাট 2 দিয়ে মাল্টিপ্লাই হবে বিকজ দুটো রয়েছে, সুতরাং 2Q লিখবে তুমি। আলটিমেট যে পোটেনশিয়ালটা আসবে সেটা কত বলো বাবা, দেখো 2Q তুমি কমন নিয়ে নিতে পারো ইজিলি, সুতরাং 2Q ডিভাইডেড বাই 4πε0 কমন নিলে এলও তুমি কমন নিতে পারো, আলটিমেট এখানে পড়ে থাকবে, দেখো 1 পড়ে থাকবে বিকজ এটাই পুরোটা কমন চলে এসছে, প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এখানে 1/√5 পড়ে থাকবে, এই তো মিলে গেল। তাহলে 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 অপশন তোমার সি তোমার কারেক্ট হচ্ছে, দেখো 1/4πε0 কিউ ডিভাইডেড 2Q বাই এল 1 - √5 মিললো, একদম একদমই সোজা অঙ্ক, কিচ্ছু নেই। ওকে, 13 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে এ বি সি ব্যাসার্ধের 3টি সমকেন্দ্রিক গোলীয় খোলক এ বি সি এর পৃষ্ঠের আধান ঘনত্ব যথাক্রমে সারফেস চার্জ ডেন্সিটি তোমাকে বলেছে। বলছে এক্ষেত্রে বি খোলকের বিভব কত হবে, বি খোলকের বিভব কত হবে। ওকে, তাহলে 3টি স্ফেয়ার নিয়েছে, মানে স্ফেরিক্যাল সেল, স্ফেয়ার না স্ফেরিক্যাল সেল, স্ফেরিক্যাল সেল হচ্ছে তোমার ফাঁপা, ভেতরটা ফাঁপা থাকে, এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, এর মধ্যে রয়েছে, ঠিক আছে, 3টে স্ফেয়ার রয়েছে, এর একটা রেডিয়াস আছে, এর একটা রেডিয়াস আছে, এর একটা রেডিয়াস আছে, সবচাইতে বড় তোমার সি, তাহলে এটা সি, এটা বি, এটা এ, ঠিক আছে, মানে এখানে বলে দিয়েছে সি, সরি এরকম বলেছে এ লেস দেন, এটা মানেই তো তোমার সিটা বড়, যার দিকে তোমার ফাঁকা থাকে সে বড় হয়, যাই হোক হ্যালো। আচ্ছা, এটা সারফেস চার্জ ডেন্সিটি বলেছে প্লাস সিগমা, এটা বলেছে মাইনাস সিগমা, এটাই বলেছে আবার প্লাস সিগমা,
তাহলে বি খোলকের বিভব কত সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, একটা জিনিস আমাকে বলো, এই যে এ খোলকটার জন্য এই বিন্দুতে বিভব কত হবে? এই খোলকটায় সারফেস চার্জ ডেনসিটি সিগমা। সারফেস চার্জ ডেনসিটি মানে চার্জ পার ইউনিট এরিয়া। এখানে এরিয়া মানে তুমি বলবে 4 পাই এ স্কোয়ার। তাহলে পরে বিভব মানে তুমি জানো এটা Q/4πε0 ইন্টু এ, এটা তোমার বিভব হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি বলতে পারো যে ভি ইকুয়াল টু কিউ মানে তুমি লিখবে সিগমা 4 পাই সিগমা ইন্টু 4 পাই এ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু এ। কাটাকাটি করলে পরে এখান থেকে এ কাটছে, এখানে এ কাটছে, এখানে 4 পাই কাটবে, এখান থেকে ভি ইকুয়াল টু সিগমা এ ডিভাইডেড বাই ε0 এরকম পাচ্ছি আমরা। এটা বিভবের ফর্মুলা হয়ে গেল আমাদের। এবার এই খোলকটার জন্য এই বিন্দুতে বিভব কত হবে? এটা যেটা বের করলাম সেটা কি, এই খোলকের বিভব বের করলাম। ঠিক আছে, ওকে, তাহলে এর জন্য এর বিভব কত হবে? তাহলে এই ডিস্টেন্সটা দরকার না, বি মাইনাস এ। তাহলে এর জন্য যদি বের করি সিগমা, তো এই চার্জটা ডিভাইডেড বাই ε0 ইন্টু বি মাইনাস এ, এটা বলছি। আর সি এর জন্য ভেতরের যে কোনো বিন্দুতে বিভব তো এটাই হবে। তাহলে সি এর জন্য যে বিভবটা পাবো আমরা সিগমা সি ডিভাইডেড বাই ε0, এটা সি এর জন্য পেলাম, এটা এর জন্য পেলাম। বি এর জন্য যেটা পাচ্ছি সেটাই ইম্পর্টেন্ট। সি খোলকটার জন্য এই পয়েন্টে কোনো বিভব থাকবে না, এইটুকুনি শিওর, কারণ ভেতরে হতে পারে না খোলকের। বাট এই যে এ খোলকটার জন্য নিজস্ব একটা বিভব রয়েছে নিজের পয়েন্টে, সেটা তোমার এটা। বি খোলকটার নিজের পয়েন্টে নিজের বিভব রয়েছে, সেটা তোমার এটা। এইগুলোতে কোনো অসুবিধা নেই যে সিগমা বি, সরি সিগমা, হ্যাঁ ঠিক আছে, ε0, এটাতে কোনো অসুবিধা নেই। গল্প হচ্ছে গিয়ে এ খোলকটার জন্য বি পয়েন্টের বিভব কতখানি, সেটাই গল্প। বুঝতে পারলে? তাহলে পরে এখানটায় আমরা যেটা করতে পারি যে ভি ইকুয়াল টু এই পয়েন্টের জন্য এইখানে বিভব, তো আমি তো এটাকে একটা পয়েন্ট মাস, পয়েন্ট অবজেক্ট হিসেবে কনসিডার করতে পারি, বিকজ দ্য স্ফেয়ার। আচ্ছা, বি পয়েন্টের জন্য এটা হবে মাইনাস হবে এটা। তাহলে পরে এখানটায় আমরা বলতে পারি একটা পয়েন্ট স্ফেয়ার, সুতরাং সিগমা প্লাস বি ডিভাইডেড বাই ε0, এটা হবে তোমার এর জন্য। তাহলে টোটাল বিভব কতখানি হবে? এটা প্লাস এটা প্লাস এটা,
কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। কোথায় বের করতে বলেছে বলতো? বি খোলকেই বের করতে বলেছে, মিডিলটাতে বের করতে বলেছে। ওপরটার জন্য অসুবিধা নেই, নিজেরটার জন্য অসুবিধা নেই, এরটার জন্য বি পয়েন্টের যে বিভব হবে সেটা তো জাস্ট, এটাকে আমরা একটা কনসেন্ট্রিক সেল হিসেবে কনসিডার করতে পারি, যেটার সমস্ত ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত হয়ে আছে। তাহলে তো রেডিয়াসটা তোমার বি দিচ্ছে, তাই না? করলে পরে তো কেটে যাবে আবার। হুম 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 হুম। এটা কাটলে পরে তোমার কি হয়? এ মাইনাস হয় না, বি স্কোয়ার বাই এ প্লাস সি। আচ্ছা, পুরো ভেঙে ভেঙে করে দেখি কি আসে। মেলার তো কথা। অপশন 30, কোয়েশ্চেন 30, কোয়েশ্চেন নাম্বার 13। এরকম দুটো খোলক রয়েছে তো, হলো। এ রেডিয়াস এ বলেছে, রেডিয়াস বি বলেছে, এ রেডিয়াস সি বলেছে, এ বি সি। ওকে, হ্যাঁ, এই পয়েন্টে আমরা বিভব বের করতে চাইছি। ওকে, সি পয়েন্টের যে বিভব, তাহলে ভি সি, সেটা তুমি বলবে যে চার্জ। আচ্ছা, এখানে বলে এটা সিগমা প্লাস সিগমা মাইনাস সিগমা প্লাস সিগমা, চার্জ বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স সি। তাহলে এখানে চার্জ আমরা কী করে বের করবো? সিগমা ইন্টু এরিয়া, মানে 4π ইন্টু সি স্কোয়ার। এটা তোমার প্লাস ছিল, অসুবিধা নেই। তাহলে সুতরাং ভিসি ইকুয়াল তুমি বলবে সিগমা 4π সি স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু সি। তাহলে এখানে একটা সি কাটলো, তাহলে আলটিমেট ভিসি ইকুয়াল তুমি পাচ্ছ 4π কাটলো সিগমা সি ডিভাইডেড ε0, এটা পাচ্ছি আমরা। ওকে, বি পয়েন্টের নিজের জন্য যে বিভবটা পাবো আমরা ভি বি, সেটা হবে তোমার চার্জ বাই 4πε0 ইন্টু বি। চার্জ কতখানি হবে? মাইনাস সিগমা ইন্টু 4π বি স্কোয়ার। সুতরাং ভি বি যেটা পাবো আমরা, সেটা মাইনাস সিগমা বি বাই ε0, এটা পাবো। সিমিলারলি আমি যদি এ পয়েন্টের জন্য বি পয়েন্টে বিভব দেখি, তাহলে সেটা কত দেবে বাবা? এইখানেই গন্ডগোলটা করেছিলাম আমরা। এখানে চার্জ বাই 4πε0 ইন্টু বি, সরি বি হবে, রাইট? তাহলে চার্জটা কতখানি? তুমি বলো চার্জ ইকুয়াল টু প্লাস সিগমা ইন্টু 4π, এখানে কত এ স্কোয়ার হবে, তাই না? ওই জন্য ভেঙে ভেঙে করতে বললাম। তাহলে 4π স্কোয়ার হবে, বিকজ এখানে তো এইটুকুনির মধ্যে চার্জ রয়েছে না, এটা তো 4π এ স্কোয়ার হবে। তাহলে সুতরাং তুমি যদি ভি এটা লেখো, তাহলে কিউ এর মান কত লিখবে তুমি? প্লাস সিগমা 4π এ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু বি লিখবে। তাহলে এইখানটায় দেখো তোমার 4π কাটবে ঠিকই, বাট এখানে ভি এ ইকুয়াল টু পড়ে থাকবে কত? হলো সিগমা এ স্কোয়ার ডিভাইডেড বাই ε0 ইন্টু বি পড়ে থাকবে। এইবার নেট বিভবটা তুমি করো। সুতরাং যে নেট বিভব পাবো আমরা, সেটা কত হবে? ভিসি প্লাস ভিবি প্লাস ভিএ। তাহলে ভিসি তোমার পাচ্ছ সিগমা ইন্টু সি ডিভাইডেড বাই ε0। ভিবি তুমি পাচ্ছ দেখো মাইনাস সিগমা বি বাই ε0। ভিএ তুমি পাচ্ছ সিগমা এ স্কোয়ার বাই ε0 ইন্টু বি। এটা ঠিক লিখলাম। সুতরাং ভি ইকুয়াল টু সিগমা ε0 সবার মধ্যে রয়েছে, কমন নিয়ে নিলাম।
এখানে থাকছে সি মাইনাস, এখানে বি থাকছে, এখানে প্লাস এ স্কোয়ার বাই বি থাকছে পুরো, ঠিক আছে না? ওকে, এটাকে আমি একটু যদি মডিফাই করি তাহলে ভি ইকুয়াল টু বলবো সিগমা বাই ইপসিলন জিরো প্লাস সি অ্যাজ ইট ইজ রাখলাম। আচ্ছা, প্লাস সিটাকে ডান দিকে নিয়ে চলে যায়, ঠিক আছে, মানে সাইড করে রেখে দিই। আচ্ছা, এ স্কোয়ার বিটা পজিটিভ রাখলাম, এটা বি রাখলাম, এটাকে তুমি সি রাখলাম, একটুখানি ভালো করে সাজিয়ে লিখি। ভি ইকুয়াল টু সিগমা বাই ইপসিলন জিরো, এই দুটোকে জাস্ট আমি লসাগু করতে চাইছি, ঠিক আছে। তাহলে বি আসবে নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি, এটাই তো আমাদের আনসার। এরকম ধরনের আনসার আছে, দেখো সব মিলে গেছে। অপশন 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 ডি কারেক্ট বলেছে না? এখানে কোনটা আমাদের দেখি, হ্যাঁ ডির সাথে মিলে গেছে, দেখো সিগমা বাই ইপসিলন জিরো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি প্লাস সি মিলল, এটা এটা আমাদের আনসার। মানে আমরা যেটা ওই শর্টকাট করতে গিয়ে মানে এইখানটায় মিস্টেক করে ফেলেছিলাম, মানে এখানে তো ফোর বাই স্কোয়ার হবে, সেখানে আমরা ফোর বাই বি স্কোয়ার ক্যান্সেল করছিলাম, তার জন্য মিস্টেক হচ্ছিল। সো মিস্টেকগুলো ধরতে হবে কোথায় মিস্টেক হচ্ছে। আশা করি বোঝাতে পারলাম জিনিসটা, কিছুই না, একদম সিম্পল কোশ্চেন ছিল এটাও। সো আজকে এই পর্যন্তই থাক, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা তাই। সো 13 নম্বর কোশ্চেনটা সলভ হয়ে গেল। নেক্সট দিন আমরা 14 থেকে স্টার্ট করবো। আচ্ছা, এখানে হিন্টসও বলে দিয়েছিল, যাই হোক আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। সো নেক্সট দিন আমরা 14 থেকে স্টার্ট করব। ওকে, বেশি কোশ্চেন নেই, 38টা মতো বোধহয় কোশ্চেন রয়েছে, 38টা কোশ্চেন রয়েছে, ঠিক আছে, হয়ে যাবে, চাপ নেই। সো ভালো করে ভিডিওগুলো দেখো, পুরো ভিডিওটা দেখো ভাই, তাহলে অনেক কিছু শিখতে পারবে, আমারও ভালো লাগবে। কেন তোমরা কিন্তু সবাই পুরো ভিডিও দেখো না, একটুখানি একটুখানি করে দেখে ছেড়ে দাও, সেটা কেন করো জানি না, খুব খারাপ লাগে তখন আমার। আর ভিডিওতে লাইক করো, অনেক অনেক বেশি করে লাইক করো, তোমার বন্ধু বান্ধবকে ছড়িয়ে দাও, সবাইকে মানে দেখাও ভিডিওগুলো, ঠিক আছে, অনেক অনেক বেশি করে শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে পরে ভাই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নেক্সট প্রবলেম নিয়ে। সো থ্যাংক ইউ।